জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামীকাল। মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরু। দক্ষিণ কোরিয়ায় 181 যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, 179 লাশ উদ্ধার, জীবিত পাওয়া গেছে মাত্র 2 জনকে। মিউজিক ফেস্ট উদ্বোধনের চেয়ে মাঠের ক্রিকেটে বিনিয়োগের আহ্বান তামিমের। মিডিয়াকে বাধা দেয়ায় খুশি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিং এসব জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সচিবালয়ে আগুন ইস্যুতে বলেন, তদন্তের কাজ চলমান আছে, তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষাও করা হবে। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়নি বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে সাংবাদিকরা যেতে পারবেন। প্রাথমিকভাবে 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেয়া। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর রচিত হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে রাজধানীতে জুলাই প্রোক্লামেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক জোট বা সংগঠন হবে না, তবে দেশ ও মানুষের কল্যাণে রাজপথে থাকার ঘোষণা তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? শনিবার থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। বিষয়টি খোলাসা করতেই রবিবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের 3 জন সমন্বয়ক। জানান, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, যা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এ ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কখনো রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না দাবি করে সার্জিস আলম বলেন, দেশ ও মানুষের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না।
আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট পান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ধরনের কথা ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে মন্তব্য করে তিনি বলেন, এমন কথা না বলাই ভালো যেটা জাতি পছন্দ করবে না। এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে রোডম্যাপ দিন, দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। নতুন কমিটির সদস্যদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সহজে তথ্যের জন্য যেন যোগাযোগ করা যায় সে বিষয়ে খেয়াল রাখলে গণমাধ্যম কর্মীদের জন্য সুবিধা হবে। সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিগত আন্দোলন সংগ্রামে গণমাধ্যম কর্মীদের অবদান স্মরণ করে প্রশ্ন রাখেন, বিরোধী দলগুলো গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তা কি কোনো কাজে লাগেনি? এখন অনেকেই আন্দোলন নিজেদের করে নিতে চায়, এতে জনমনে বিভেদ সৃষ্টি হবে, দেখা দিবে বিদ্বেষ। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মুখ থেকে আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনারা বিভক্তি আনবেন না। সবাই বিএনপি নেতারা বলেন, সচিবালয়ে আগুন লাগালো কারা আর কার্ড বাতিল হলো সাংবাদিকদের। আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য সংক্রান্ত করছে, কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছালা সরে যাবে। সেই কারণে আমরা বলি, এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে ডক্টর ইউনূসের সাথে থাকবে জনগণ। অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন, রোড ম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন খোকন মুক্তের মতো রাস্তা নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন কিছু রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকেই মাঝে মাঝে সবক দেয়, আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার 25 নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার পরবর্তীতে দেশের কি হবে তা চিন্তা করে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার সকালে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে, কারো মনে সন্দেহ থাকার কিছু নেই বলেও জানান তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে, যারা এটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। আমি আগেই বলেছি
বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে তুমুল সমালোচনার মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দাখিলের শেষ দিনে সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিগত সময়ে অ্যাক্রেডিটেশন পাওয়া ব্যক্তিদের অনেকেই সাংবাদিক নন বলে মন্তব্য করেন নাহিদ। বিস্তারিত মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশ করতে না পেরে রবিবার মূল ফটকেই অবস্থান করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। বেলা 1:45টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলতে প্রধান ফটকে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বিগত সময় 3000-এর বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে, যাদের অনেকেই সাংবাদিক নন। তাই আগের সকল কার্ড বাতিল করে স্বল্প সংখ্যক সাংবাদিককে নতুন করে স্থায়ী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের প্রায় 3000+ অ্যাক্রেডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিকে সচিবালয় ভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম নেতারা এই ইস্যুতে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে। পরে তারা জানান, গণমাধ্যম কর্মীদের অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবং এখানে যারা সচিবালয় বিটে আমরা যে সকল সদস্যরা এখানে কাজ করি প্রত্যেকটি হাউস থেকে, প্রত্যেকের এই একটি দাবি ছিল আমাদের যে মিডিয়া সরকার বান্ধব, মিডিয়া সরকার যেহেতু মিডিয়া বান্ধব, আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য। তার আলোকেই আপনাদের সবার দাবির প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি মাসফেসুদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। গতকালকে উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। আমরা আজকে 11:30 সময় দিয়েছিল, যাই হোক একটু লেট হয়েছে, তারপর আমরা কথা বলতে পেরেছি। সিদ্ধান্ত এটাই এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল গত কদিনের অন্যতম আলোচ্য বিষয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গত সরকারের পররাষ্ট্রনীতি ছিল নতজানু দাবি করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমান সরকার পররাষ্ট্র বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক সংলাপ শেষে এমন মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, বর্তমান সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক বজায় রাখবে, কোনো নতজানু সম্পর্ক নয়। বিগত সরকার বিশ্ব দরবারে দেশকে নয় দলকে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন এই উপদেষ্টা। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, পররাষ্ট্রনীতিতে কোন ধরনের পরিবর্তন আসবে কিনা, এসব বিষয়ে গুরুত্ব পায় সংলাপে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করলেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরি ফেরত ও সশস্ত্র বাহিনীতে বিচার ব্যবস্থা সংস্কার সহ 3 দফা দাবিতে তাদের এই অবস্থানের সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল, দেখা দেয় জনভোগান্তি। পরে বাহিনীর পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে দাবি পর্যালোচনার আশ্বাসে অবস্থান ছাড়েন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে সকাল 8টা থেকেই ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের কেউ একা, আবার অনেকে সপরিবারে। চাকরি হারানো সদস্যরা অভিযোগ করেন, ঠুনকো অজুহাতে কিংবা রাজনৈতিক তকমা দিয়ে অমানবিক নির্যাতন করে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো তাদের। আমি শুধু আমার পার্সোনাল ডায়েরিতে লিখেছিলাম, যেই দেশের সরকার সৎ
ওই দেশের অসৎ লোকেরা বিপদে পড়ে, আর যেই দেশের সরকার অসৎ ওই দেশের সৎ লোকেরা বিপদে পড়ে। আমার কথাটা কি ভুল ছিল? 2015 সালে নভেম্বর মাসে আমাকে সন্ধ্যার সময় নিয়ে গেছে, নিয়ে আমাকে 15 দিন পর্যন্ত চোখ বেঁধে রাখছে, কোথায় আমি নিজেও কিছু বলতে পারি না। আমার স্বামীর কোনো ভুল ছিল না, আমার স্বামীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি, রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সিও সাইন দেবে, একটা সৈনিকের চাকরি নাই, এটা থেকে আমরা মুক্তি চাই। অবৈধভাবে টোটালি আমাদের উপরে নির্যাতন, আর কিচ্ছু না। চাকরি ফেরত ও বাহিনীর বিচারিক আইন সংস্কার সহ 3 দফা দাবি জানান তারা। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে আমরা স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ এবং 3 দফা দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত যথাযথ অথরিটি থেকে কোনো প্রকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী 5 কর্মদিবসের মধ্যে যদি রিভিউ কমিটি, যেখানে আমাদের জাস্টিস ফর কমরেডের এবং সহযোদ্ধার প্রতিনিধি সহ একটা কমিটি যদি না হয়, তাহলে কিন্তু আমরা আবার আরো কঠোর অবস্থানে যাব। প্রায় 5 ঘন্টার অবস্থানে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর 1টার দিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। আপনারা অত্যন্ত কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন, হ্যাঁ, আমরা সবাই সমব্যথী। আপনাদের সবার যে দাবি দেওয়া, এটা আমরা শুনেছি এবং ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই টাইমলাইনের ভিতরে দাবি দেওয়াটা আমরা মেনে নিতে। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত এনআরবি কনক্লেভ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার জবাব দিতে বর্তমান সরকার সচেষ্ট। বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, একে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। The interim government is dedicated to the global perception of our nation often falls short of this reality. The interim government, unfortunately, have been confronted with a misinformation and disinformation campaign in a part of the media in our region, based mostly on falsehood. ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। তাদের দাবি ভাতা 30,000 থেকে 50,000 করতে হবে, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের। সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের এলাকায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আসেন ট্রেনি চিকিৎসকরা। আমার বাচ্চার ওষুধ আমরা সেটা কিভাবে ম্যানেজ করব এই সামান্য 25,000 টাকা দিয়ে? আর এখন জিনিসপত্রের যে দাম যে বৃদ্ধি পেয়েছে, এই 25,000 টাকাতে আমাদের চলা সম্ভব না। 50,000 ভাতা চাচ্ছি অথবা 9th গ্রেড সমমানের একটা ভাতা চাই আমরা। এই সময় দাবি পূরণের লক্ষ্যে নানা স্লোগান দেন তারা। এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা 25,000 টাকা থেকে 30,000 টাকা করে কিছুদিন আগে প্রজ্ঞাপন দেয় সরকার। তা মানতে নারাজ আন্দোলনকারীরা। এই জিনিসটা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করেছি, কিন্তু কেউ আমাদেরকে ওইভাবে রেসপন্স করে নাই। যে কোনোভাবে হোক আমাদের অ্যাটলিস্ট 50,000 টাকা ভাড়া দেন, যাতে করে আমরা আমাদের যে সময়টুকু আছে যেটা আমরা হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য দিতে পারি, এটা আমাদের দেশের জন্যই লাভ। তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। আপনারা তাদেরকে বাধ্য করেছেন আজকে রাস্তায় আসতে। তারা দিনের পর দিন, মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে, কিন্তু এই ডাক্তার মহাশয়, এনজিও গ্রামের উপদেষ্টারা, গ্রামীণ ব্যাংকের সুদখোর উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় না। 2022 আবার ওদেরকে নিয়ে আমি রাস্তায় নামলাম, তখন বিগত সরকার
এখানেই পুলিশ দিয়ে পিটিয়ে উঠাই দিচ্ছে আর 5,000 টাকা দিচ্ছে। এখন যেভাবে জিনিসপত্র দাম বাড়তেছে 25,000 এবং এরা তো দে আর নট অ্যালাউড টু ডু দ্য প্রাইভেট প্র্যাকটিস। দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত চিকিৎসকরা। একজন ডাক্তার অসুস্থ হলে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট দিতে হয় যে আমরা এই ভাইয়ের জন্য চিকিৎসার জন্য কিছু টাকা সাহায্য করি। একজন চিকিৎসক এই বয়সে এসে তার ফ্যামিলিতে কোনো একজন বাবা মা অসুস্থ হলে কিংবা তার পরিবারের একটা গর্ভবতী স্ত্রী থাকলে তার যখন সন্তান ডেলিভারি হবে তার জন্য টাকা তুলতে হয় আমাদের সমগ্রভাবে। সেবা দেই এবং আমাদেরকে আইন করে বলা আছে অন্য কোথাও আমরা প্র্যাকটিসও করতে পারবো না, চেম্বারও করতে পারবো না। পারলে সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটা করছিও না। আমরা আন্দোলনের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান বিষয়টি নিয়ে আলোচনা করতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে ভোরবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টাতে রাজধানীতে সবচেয়ে বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেয়ে পৈশাচিক কায়দায় জখমেই বেশি আনন্দ পাচ্ছে ছিনতাইকারীরা, দাবি ভুক্তভোগীদের। এসব ঘটনার পেছনে ছিনতাইকারীদের নেপথ্যের ক্ষমতা আর মানসিক বিকৃতিকেই দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। এনামুল হাবিবের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সূর্য ডোবার পরে রাজধানীতে নেমে পড়ে এসব কিশোর, যাদের বয়স 20-এর মধ্যে। হাতে ধারালো অস্ত্র, উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়া। কয়েকজন ভুক্তভোগী জানান, ছিনিয়ে নেওয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়, পৈশাচিক কায়দায় নির্যাতন চালায় ছিনতাইকারীরা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা শুধু ছিনতাই করবে এরকম না, তাদের কাছে জিনিসটা দেখে মনে হলো যে মানে মজা জিনিসটা, যে ওকে একজনকে পাচ্ছি মানে তাকে শুধু ছিনতাই করব বা আমাদের টার্গেট জাস্টকে নিয়ে কেড়ে নিয়ে চলে যাব এরকম না। তাদের কাছে হচ্ছে যে আচ্ছা একটা কোপ দিচ্ছে আরেকটা দিয়ে দেখি, মানে জাস্ট কোপ দিয়ে, মানে কোনো রিজন নেই। এমনকি ছিনতাইয়ের পর ভুক্তভোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ, এমন অভিযোগও রয়েছে। ওখানকার যে আশেপাশে মানুষেরা ছিল তাদেরকে দেখে মনে হলো যে এই এলাকার এইসব ঘটনার সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে, কয়েকজন জাস্ট দেখছে, ঘাড় ঘুরে তাকাচ্ছে, সামনে দিয়ে চলে গেল। এমনকি ছিনতাইকারী চলে যাওয়ার পরও হচ্ছে আমি আর মাথা থেকে রক্ত পড়ছে, হাত থেকে পুরো গেঞ্জি তখন রক্তে ভিজে গেছে। আমি কয়েকজনকে দাঁড় করানো যে আমাকে জাস্ট একটু হেল্প করেন, জাস্ট তারা আমাদেরকে একবার তাকাচ্ছে, তাকে দ্রুত চলে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় বেশ শঙ্কিত নগরবাসী। আসলে এটা শুধু এখানকার না, এটা রাত 9টা মানে মতিঝিলে কিন্তু খুব কম সময়েই এটা এরকম প্রায়ই ঘটে। ওই দিন সন্ধ্যের দিকেই আমি যতটুকু জানি সোনালী ব্যাংকের এক জিএম তার রিটায়ারমেন্টের দিন সে ব্যাংক শেষ করে সে বাসায় যাচ্ছিল, তার কানের রিংটা পর্যন্ত নিয়ে গেছে। আসলে হঠাৎ করে এটা বেড়ে গেছে, যদিও এর আগেও এরকম ঘটতো, কিন্তু ইদানিং এটা ওই জোনে বা সব জায়গায় এই ছিনতাইটা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের কৌশলকে মানসিক বিকৃতি হিসেবে দেখছেন এই অপরাধ বিশ্লেষক। যে সমস্ত ব্যক্তিরা বা ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, সেই সাথে যাদের বিকৃত মানসিকতা ধারণ করেন যারা, এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ, যারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, তারা অন্যকে কিন্তু নির্যাতন করে, আঘাত করে, কষ্ট দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ বোধ তৈরি হয়। এই বোধের সাথে যেটা যুক্ত হয়েছে, ছিনতাইকে সে কাজের অংশ মনে করছে। এই সব কিছু মিলে এই বাস্তবতা, আবার এই বাস্তবতার সাথে একজন ছিনতাইকারী তার হাতে যখন অস্ত্র থাকে, সে যখন কাউকে আঘাত করছে অথবা কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে আক্রমণ করছে এবং তাকে যে ভয় পাচ্ছে, এটাও তার একটা আনন্দের উৎসে পরিণত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর না হলে সামনের দিনগুলোতে মানুষের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে, মন্তব্য সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এখনো অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। আজও রাজধানীর খোলা বাজারে মার্কিন ডলার বিক্রি হয়েছে 127 টাকায়। মার্কিন ডলারের দামে অস্থিরতার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর একচেটিয়া সিন্ডিকেটকে দায়ী করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। যদিও ব্যাংকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামেই ডলার কিনছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছুতেই বাগে আসছে না মার্কিন ডলারের বাজার। মাঝখানে দাম কিছুদিন স্থিতিশীল থাকলেও হঠাৎ দর ছাড়াই 127 টাকার ঘর। এই খবরে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের ডলার 123 টাকার মধ্যে কেনার সিদ্ধান্ত দেয় দর বাড়েনি নতুন করে।
মানি চেঞ্জারগুলো দাম কমেছে দাবি করলেও বেশিরভাগ এক্সচেঞ্জেই রবিবারও ডলার মেলেনি 127 টাকার কমে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের মধ্যেও বৈদেশিক মুদ্রার বাজারে এই অস্থিরতার জন্য ব্যাংকের সিন্ডিকেটকেই দায়ী করছে মানি চেঞ্জারগুলোর মালিকদের সংগঠন এমসিএবি। করোনার সময় একটা ব্যাংক 7,000-8,000 কোটি টাকা করে ব্যবসা করছে একটা সেক্টর থেকে, এই বৈদেশিক মুদ্রার সেক্টর থেকে। ওরা সেই সুযোগটাই আবার নিতে চেয়েছিল, ইট সিমস টু মি। এবং যে তাতে আমি 100% নিশ্চিত যে ব্যাংকাররাই একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজটা তারা করতে চেয়েছিল। নাহলে তো 28 টাকার থেকে 25 টাকা 26 টাকায় নেমে আসার কথা না, এবং এত ডলারের দাম হওয়ার কথাও না। তবে ব্যাংকারদের দাবি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরেই ডলার কেনাতে সহনীয় হতে শুরু করেছে দাম। আমাদের রেমিটেন্স ফ্লো বাড়ছে, পাশাপাশি যে কারণে ডলারের উপর বেশি চাপ পড়ে সেটা হলো ইম্পোর্ট পেমেন্ট দেওয়া। এক্সপোর্ট প্রসিডস যেগুলো সেগুলো থেকে আমাদের মেজর ইম্পোর্ট পেমেন্ট দেওয়া সম্ভব হয়েছে এবং এখনও ওইভাবে চলছে, যার কারণে বাজার থেকে বেশি দাম দিয়ে যে প্রতিযোগিতা আমাকে ডলার কিনতে হবে এই প্রয়োজনটা পড়ে নাই। বাই দিস টাইম আমাদের আবার কিছু এই যে ওবিও লায়াবিলিটি অ্যাডজাস্ট হয়েছে, ওখানে আমরা ডলার পেয়েছি। এইসব কারণে আমরা বেশি দাম দিয়ে ডলার কেনার প্রয়োজন পড়ে নাই, আমরা ডলারের কোনো চাপ বোধ করছি না। এবং বাংলাদেশ ব্যাংকও মাঝপথে যে একটু দাম বাড়তি বেচা কিনা হয়েছে, 13টা ব্যাংকে আপনারা দেখেছেন, সতর্ক করেছেন। আমরা আলহামদুলিল্লাহ ওই 13টার মধ্যে নেই। রপ্তানি আয় ও রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকায় কয়েকদিনের মধ্যেই ডলারের দাম কমার আভাস দিলেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল এর আকর্ষণ বাড়াতে কনসার্ট করে খুব বেশি লাভ নেই, বরং মাঠের খেলায় আরো বেশি বিনিয়োগ করলে দেশের ক্রিকেটের উন্নতি হবে। এই মন্তব্য তারকা ক্রিকেটার তামিম ইকবালের। বিপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের ছবি নিতে বাধা দিতে কালো পর্দায় মাঠ ঘিরে দিয়েছে বিসিবি। তামিম ইকবাল এই সিদ্ধান্তে খুশি হলেও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই বিষয়ে অন্ধকারেই আছেন। সোমবার শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএল যতটা ঢাক ঢাক গুড়গুড় বাজে না ততটা। উদ্বোধনী অনুষ্ঠান, মিউজিক ফেস্ট আর বাইরের সাজসজ্জায় মনোযোগ আকর্ষণের চেষ্টা, অথচ মাঠের ক্রিকেটে লবডঙ্কা। মানহীন ক্রিকেটে চাকচিক্য নেই, উইকেট আর খেলার মান নিয়ে প্রতিবারই থাকে বিস্তর অভিযোগ। নতুন যুগের সূচনায় এবার সেই ধারা থেকে বেরিয়ে আসার অঙ্গীকার বিসিবির। দর্শকদের আগ্রহ বাড়াতে 3 ভেন্যুতেই বিসিবি করেছে নানান আয়োজন। আসলে কি বদলাবে চিত্র? খোদ আশাবাদী নন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বিপিএলকে সফল করতে বাইরের চাকচিক্য বাদ দিয়ে ক্রিকেটে ইনভেস্ট করার পরামর্শ তার। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। বিপিএল এর ঘন্টা বেজে গেছে, মাঠের লড়াইয়ের প্রস্তুতি চলছে দলগুলোর। সেই প্রস্তুতি কাভার করতে ক্রিকেট পাড়ায় মিডিয়ার ভিড়, অথচ কাভারেজটাই চায় না অনেক দল। কিছু খেলোয়াড়ের অভিযোগ, ভিডিও করলে ব্যাঘাত ঘটে মনোযোগে। তাদের চাওয়া মেটাতে একাডেমি মাঠ ঢেকে দেওয়া হয়েছে কালো পর্দায়। মিডিয়াকে বাধা দেয়ায় খুশি তামিম ইকবাল, যদিও আফিফ বলছেন মিডিয়ার কাজে মনোযোগে ব্যাঘাত ঘটে না তার। আমার ফোকাসটা প্র্যাকটিসেই ছিল, আমি এদিকে অবশ্য অতটা খেয়াল করি নাই। সো এখানে যেই জিনিসটা খেয়াল করি না, এটা নিয়ে আমার অতটা বলা ঠিক হবে না। আমার ফোকাসটা প্র্যাকটিসে ছিল, আমি আর কিছুতে ফোকাস দেইনি, তো আমার মনে হয় না আমি ডিস্টার্ব ফিল করি। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। এই বিষয়ে অনেকটাই অন্ধকারে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আশ্বাস দিলেন প্রতিকারের। খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে, তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে। যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কাভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। উদ্বোধনী ম্যাচে দুপুর 1টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।
কাজাখস্তানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার এক সপ্তাহ না যেতেই আবারও একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। এবার 181 জন আরোহী সহ বিমান বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত 179 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। মাত্র 4 দিনের মাথায় আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারও বিমান বিধ্বস্তের গা শিউরে ওঠা মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যেমনটি গত 25 ডিসেম্বর ধরা পড়েছিল আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে। দক্ষিণ কোরিয়ার রানওয়েতে বিমানটি ঠিকঠাক পৌঁছালেও সামনের চাকা না খোলায় রানওয়ের সীমানা বেষ্টনীতে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। স্থানীয় সময় রবিবার সকাল 9টার দিকে দুর্ঘটনার পরপরই আগুন নেভাতে আর উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিসের 32টি ইউনিট আর হেলিকপ্টার। অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা 2 জনই বিমানের ক্রু। শুরুর 1 ঘন্টায় উদ্ধার করা হয় অন্তত 120টি মৃতদেহ। জিজু এয়ারের বোয়িং 737-800 মডেলের বিমানটি 175 জন যাত্রী আর 6 জন ক্রু সহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। আরোহীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাইল্যান্ডের। দুর্ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চেয়েছেন জিজু এয়ারের কর্মকর্তারা। দুঃখ প্রকাশ করে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে বিমানের ল্যান্ডিং গিয়ারে পাখি আটকে যাওয়ায় সামনের চাকা খোলেনি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা আর ক্ষমা চেয়ে দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার যোগাযোগ মন্ত্রী। দক্ষিণ কোরিয়ায় এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ আর প্রাণঘাতী বিমান দুর্ঘটনা এটি। 2005 সালে প্রতিষ্ঠিত বিমান পরিবহন সংস্থা জিজু এয়ার কম খরচে বিমান ভ্রমণের জন্য পরিচিত। এবারই বড় প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ল জিজু এয়ার। 2002 সালের 15 এপ্রিল দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে চায়না এয়ারের বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল অন্তত 129 জন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অর্থ পাচার, আশঙ্কাজনক হারে রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূতকরণের উদ্যোগ ও অধিকাংশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ আমানতকারীদের উত্তোলন করতে না পারা, মোটা দাগে আলোচনা ছিল 2024 সালে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি কমাতে টাকা না ছাপানোর শক্ত অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা সরকার পতনের সাথে বেক্সিমকো, সামিট, এসালম গ্রুপ সহ সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব শেষ হয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতে অস্থিরতা অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। চলতি বছরের অর্থনীতির খবর জানাচ্ছেন গোলাম ময়নুল আহসান। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কারণেও 2024 সাল বাংলাদেশের ইতিহাসে আলাদাভাবে লিপিবদ্ধ থাকবে। অর্থনীতিতে এত চ্যালেঞ্জ কখনো আগে আসেনি। 2024 সাল তো একটা বড় ব্যতিক্রমী বছর হিসাবেই বাংলাদেশের ইতিহাসে এটা পরিগণিত হবে। স্বাধীনতার পরবর্তীতে তো এত বড় পরিবর্তন এতটা কম সময়ে আমরা তো দেখিনি। ব্যাংকিং খাতে লুটপাটের খবর বেশ বড় করে সামনে আসে। সরকার ঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠীর কথা বাদ দিলেও এসালম ও বেক্সিমকো গ্রুপের লুটপাটের খবর বারবার আলোচনায়। এসালম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে 6 ব্যাংক থেকে 95,331 কোটি টাকা উঠিয়ে নেয়, যার 79% ইসলামী ব্যাংক থেকে। 50,000 কোটি টাকা খেলাপি রয়েছে বেক্সিমকো গ্রুপের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে থাকে। সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণ 2,84,977 কোটি টাকা। অথচ 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। অর্থ পাচারের নমুনায় সরকারের মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, পুলিশের পাচারে কানাডার সহ বিভিন্ন দেশে বেগম পাড়ার সন্ধান মেলে। 1 ডিসেম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে শেখ হাসিনা তার ছেলে জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী 5 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন, যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে মোট 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েও দুদকের অনুসন্ধান চলছে।
শেখ হাসিনার সরকার ঘনিষ্ঠদের লুটপাটে ব্যাংক ফাঁকা হয়ে যায়, তাই বেশিরভাগ ব্যাংকে আমানতকারীরা প্রয়োজনীয় টাকা উঠাতে পারেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে গভর্নর ডক্টর আহসান এস মনসুর টাকা না ছাপানোর বিপক্ষে। তবে পরিস্থিতি সামাল দিতে 28 নভেম্বর আগে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা নিজেই বলেছেন গভর্নর। ব্যাংকগুলোকে বাঁচাতে শেষ পর্যন্ত 22,500 কোটি টাকা ছাপায় সরকার। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসি। সরকার ঘনিষ্ঠদের লুটপাটে অধিকাংশ ব্যাংকই প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনার সরকারের পতনের পর পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা ভাবিয়ে তোলে সরকারকে। অভিযোগ আছে প্রতিবেশী দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার প্রয়াস ছিল। ওই সময় বেশ কয়েকটি পোশাক কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়, ব্যাহত ওই উৎপাদন, কমে যায় রপ্তানি আদেশ। তবে ডলার সংকটের পরেও ডলারের রেট ঊর্ধ্বমুখী লাগাম টানতে অনেকটাই সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে $20 বিলিয়ন রিজার্ভ ওঠানামার মধ্যে দেশের কান্ট্রি রেটিং কমে গেছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজার বড় প্রত্যাশা তৈরি করে। 6 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ে 197 পয়েন্ট, কিন্তু একই ধারা অব্যাহত থাকেনি, দ্রুত নেগেটিভ ট্রেন্ডে যায় শেয়ার বাজার। ডিএসসিতে এখন সূচক 5200 ঘরে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধার পর গ্রামের বাড়ি কানাইঘাটের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউসে। বেলা 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়। এ সময় দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদাসর উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোশনাল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়ান মাদ্রাসা চত্বরে দাফন করা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের ব্যবস্থা করা হয়। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অংশীজনদের সাথে সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জোর দাবি আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে। নির্বাচনকে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করতে এটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আর নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একসাথে করার সুপারিশ করা হতে পারে। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, না ভোটের সুযোগ, পেশি শক্তির ব্যবহার রোধেও সুপারিশ করবে কমিশন। তবে এক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের সাথে সমন্বয় করবেন তারা। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে। দিন লেগেছে 225 দিন, সব মিলে তফসিলের সময়। তাহলে এই জিনিসটাকে আমরা অনেক এক্সপেন্সিভ, অনেক সময় ক্ষেপণকারী এবং একটা নির্বাচন দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করে, অনেক কাজকর্ম ব্যাহত হয়। সেজন্য এটাকে যদি আমরা একসাথে করতে পারি আইন চেঞ্জ করে, তাহলে কিন্তু খরচ হবে 500 থেকে 600 কোটি টাকা। আর দিন লাগবে মাত্র 40 দিন, 40 থেকে 45 দিন, 12 কমও লাগতে পারে। শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিতে থাকা 3 নারী ও শিক্ষার্থী সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 11টার দিকে মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের বাসটি শেরপুরের নকলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে 3 নারী ও 1 শিক্ষার্থী সহ 5 জন নিহত হন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবার খেলার সংবাদ। জুলাই বিপ্লবে শহীদ মীর মুগ্ধর স্মরণে বিপিএল এর মাঠে থাকবে মুগ্ধ কর্নার।
স্টেডিয়ামে 6টি পয়েন্ট থেকে দর্শকদের বিনামূল্যে পানি সরবরাহ করা হবে। আর নিরবিচ্ছিন্নভাবে বিনামূল্যে পানি সরবরাহের কাজটি করবে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার। এদিকে ম্যাচ শুরুর একদিন আগেও বিপিএল এর টিকিট পাওয়া নিয়ে ধোঁয়াশায় ছিলেন দর্শকরা। তাদের বিক্ষোভের পর অনলাইন ও ব্যাংকে টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মনির হোসেন খানের আরও একটি রিপোর্ট। ভাই পানি লাগবে পানি। জুলাইয়ের তপ্ত গরমে উত্তপ্ত আন্দোলনে মুগ্ধের এই আহ্বান কানে বাজে অনেকেরই। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের আহ্বান ছুঁয়ে গেছে এদেশের প্রতিটি মানুষের হৃদয়। আগেই ঘোষণা ছিল এবারের বিপিএলে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হবে, মুগ্ধ কর্নার থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে পানি। প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে এসেছে একটি বেসরকারি মিনারেল ওয়াটার সাপ্লাই কোম্পানি পুষ্টি। এবার তারা বিপিএল এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার। মুগ্ধর মাধ্যমে সকল শহীদদের স্মরণের সুযোগ হাতছাড়া করতে চায়নি পৃষ্ঠপোষকরা। আমাদেরকে এই বিপিএল এর যে মুগ্ধ কর্নার করে সেখানে বিনামূল্যে পানি পান করানোর জন্য যে সুযোগ দেওয়া, এটা আসলে তার কৃতজ্ঞতা। অ্যাজ মাচ রিকোয়ার্ড, যতটুকু লাগবে আমরা এই জায়গাটাতে ভেরি ওপেন। আমরা প্রতিটা 6টা কর্নার করছি, প্রতিটা কর্নার আমরা কমপক্ষে 4টা করে ছোট বোট রাখবো। তবে যাদের পানি খাওয়ানোর জন্য এই আয়োজন, সেই দর্শকরাই আছেন ধোঁয়াশার মধ্যে। টুর্নামেন্ট শুরুর 24 ঘন্টা আগেও তারা জানতেন না কোথায় পাওয়া যাবে ম্যাচের টিকিট। অনলাইনে ঢুকেও টিকিট কাটা যায়নি। অনেকে তাই ভোর হতেই ভিড় করেছে বিসিবি প্রাঙ্গণে। ওনারা যদি টিকিট না দেয় জানাবে, টিকিট অফলাইনে দেওয়া হবে না অনলাইনে যাবে, কিন্তু অনলাইনে আমরা ঢুকতে পারতেছি না, অনলাইনে ইরোড দেখাইতেছে। অনলাইন যদি বলতো তাহলে আমরা কেউ ওইভাবে রাত 3টা বাজে 2টা বাজে 1টা বাজে আসতাম না। সিন্ডিকেট দিয়ে ভরা পুরা, আপনার অনলাইনে কোনো টিকিট কাটাই যায় না। আমরা এরকম বলে আমরা বিপিএল বয়কট করবো, খেলাই দেখবো না। বয়কট এটা ব্ল্যাকে যাবে কেন? কিন্তু অথচ আমরা নরমালি কিনতে পারতেছি না, ব্ল্যাকেতে কিনতে হইতেছে। ততক্ষণে টনক নড়েছে বিসিবির। বেলা 11:15টায় জানিয়ে দেওয়া হয়েছে কোথায় পাওয়া যাবে ম্যাচের টিকিট। অনলাইনের পাশাপাশি ব্যাংক থেকেও কেনা যাবে টিকিট। কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে, অনেকে হয়তো এটা জানতেন না যে এটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে এসে ওইভাবে হয়তো কমফোর্টেবল নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। দর্শকদের হট্টগোলে বিপিএল এর উত্তাপটাও পাওয়া যাচ্ছে পুরো দমে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামীকাল। মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরু। দক্ষিণ কোরিয়ায় 181 যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, 179 লাশ উদ্ধার, জীবিত পাওয়া গেছে মাত্র 2 জনকে। মিউজিক ফেস্ট উদ্বোধনের চেয়ে মাঠের ক্রিকেটে বিনিয়োগের আহ্বান তামিমের। মিডিয়াকে বাধা দেয়ায় খুশি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।